আমি সুমন আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের ৩৪ নম্বর এপিসোড। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতেন বাংলা অ্যানিমেটেড হরর stories@gmail.com এই ইমেলে। অবশ্যই বাংলায় লিখবেন। আপনার গল্প নির্বাচিত হলে আমরা সেটি আমাদের এপিসোডে তুলে ধরব। এই গল্পটা শোনার পর আজ রাতে হয়তো আপনি আর একা ঘুমাতে পারবেন না, কারণ যা ঘটেছিল সেটা শুধু একটা ভয়ের গল্প না, এটা ছিল বাস্তবের থেকেও ভয়ঙ্কর কিছু। তাহলে চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর ঘটনাগুলো। আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম সালাম। আমি হাসান মাহমুদ শমী। কেমন আছেন? আশা করি অনেক ভালো। আপনাকে ভূত এসএমের পুরো টিমকে স্বাগতম, আর সেই সাথে অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেয়ার জন্য। আমি ভূত এফএম ২০১৩ সাল থেকে শুনি, তবে এবার প্রথম আমি ইমেল করছি। আমার বাড়ি কক্সেস বাজারের নূরপাড়া রোড। একটি বিশেষ কারণে আমি রেডিও স্টেশনে আসতে পারবো না। আমি আবারও আপনাদের একটু বলে রাখি, আমরা কক্সেস বাজার থেকে অনেক দূরে আছি এই মুহূর্তে, এবং আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ চিটাগাং যাব। তো কারণটা আমার ঘটনা পড়লেই আপনি বুঝতে পারবেন কেন আসতে পারবো না। সেটা ঘটনা পড়লেই বোঝা যাবে যে কেন তিনি আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে নেই। আচ্ছা, পড়ি তাহলে। আমার ঘটনাটি মেল করার মাধ্যমে আপনাদেরকে প্রার্থনা করার, আমার নিজের সাথে ঘটে যাওয়া বলতে পারেন, এবং ঘটনাটি এখনও ঘটছে। ঘটনাটি ঘটে ২০০৯ সালে। তখন আমি আমার স্ত্রীকে নিয়ে কক্সেস বাজারের একটি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতাম। ঘটনাটি আমার সাথে প্রথম যেদিন ঘটে তারিখ মনে নেই, তবে এই দিনটার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেদিন অনেক রাতে ডেস্কটপে বসে কাজ করছিলাম। আমার বিছানাটা ছিল ডেস্কটপের টেবিলের সাথে লাগোয়া। ডেস্কটপে বসলে বিছানাটা আমার পেছনে থাকত। সেখানে আমার স্ত্রী ঘুমাচ্ছিল। আমার স্ত্রী তখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। এর আগে আমার দুটো বাচ্চা মারা যাওয়ার পর এই বাচ্চাটাকে নিয়ে আমি এবং আমার স্ত্রী দুজনেরই অনেক চিন্তা ছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমি রুমের লাইট নিভিয়ে কাজ করছিলাম, যেন কোনোভাবেই আমার স্ত্রীর ঘুমের কোনো অসুবিধা না হয়। ঘরে আলো বলতে আমাদের জিম লাইট ছিল, এবং জিম লাইটের আলো আর আমার ডেস্কটপের মনিটরের আলো এটুকুই। তখন রাত ১:৩০ মতো বাজে। আমি কাজ করছি তখনও। হঠাৎ আমি একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা ছিল ঘষে ঘষে হাঁটলে যেমনটা হয়, অনেকটা সেরকম। আমি ঘুরে আমার বিছানার দিকে তাকালাম, কারণ আমি ভেবেছিলাম আমার স্ত্রী হতে পারে, কিন্তু আমার স্ত্রী তখন ঘুমাচ্ছিল। আমি আর কিছু ভাবলাম না, কিন্তু এরপর আমার কেন জানি মনে হতে লাগলো কেউ আমাকে দেখছে। যদিও রুমে আর কারোরই থাকার কথা নয়, তবুও এদিক ওদিক তাকিয়ে আমি লক্ষ্য করলাম ঠিক দরজায় কালো মানুষ আকৃতির কিছু একটা দাঁড়িয়ে আছে, ঘরের লাগোয়া দরজার দিকে। আমি বুঝতে পারছিলাম যে আমি যেটা দেখছি সেটা সত্যিই সেখানে দাঁড়িয়ে আছে, এবং সেটা ছিল অনেকটা ছায়ার মতো, কিন্তু ঘন কালো। এবার সেই কালো ছায়া মূর্তিটি সামনের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু চিৎকার দিতে পারছিলাম না। চিৎকার শুনে আমার স্ত্রী জেগে উঠলে সেও ভয় পাবে এটা ভেবে কি করব ভাবছিলাম। ভয়ে আমার হাত শক্ত হয়ে যাচ্ছিল। ছায়ামূর্তিটা আমার পাশ ঘেঁষে পেছনে চলে গেল। মনে হচ্ছিল ওটা ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে। আমি যেন নড়বার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। এরপর কয়েক সেকেন্ড পার হয়ে গেল, এবং হঠাৎ আমার স্ত্রীর গোঙানির শব্দ পেলাম। আমি চমকে উঠে দৌড়ে লাইট জ্বালালাম। আমার স্ত্রী আমাকে বলল, আমি স্বপ্ন দেখলাম কিছু একটা কালো আমাদের ঘরে ঢুকে ঠিক বিছানার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি ওর কথা শুনে অবাক হলাম, কিন্তু সেদিন ওকে আর কিছুই বললাম না। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু হলো না। আসল ঘটনা শুরু। এরপর রাতে ১১টার দিকে আমি ঘুমোতে আসলাম। এবার অনেক রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই আমার পায়ের দিকটা চোখ পড়ল। আমি দেখলাম আমার পায়ের কাছে আমার স্ত্রী বসে, এবং বসে বসে ও কি যেন খাচ্ছে। ভাবলাম ক্ষুধা পেয়েছে, আমি উঠে বসবো। ঠিক এমন সময় বাঁ দিকে তাকাতেই দেখলাম যেটা দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার স্ত্রী আমার পাশেই শুয়ে ঘুমাচ্ছে। এবার নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ভয়ের জোরে চিৎকার করে উঠলাম। আমার পায়ের কাছে কাউকে আর দেখতে পেলাম না। আমার স্ত্রী ঘুম থেকে জেগে উঠল। সেদিন রাতটা কোনো রকমে দুজনে পার করে দিলাম। এরপর থেকে রাত বলতেই আমার কাছে ভয়ের ব্যাপার হয়ে গেল, কারণ তারপর আরও ৩ রাত আমি আমার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় এবং সেই সাথে একই সময় আমারই স্ত্রীকে জেগে থাকা অবস্থায় দেখতে পেলাম। তৃতীয় রাতে যথারীতি অনেক রাতে আমার ঘুম ভাঙল। একটা শব্দ পাচ্ছিলাম, তাকিয়ে দেখলাম আমার স্ত্রী ঘুমাচ্ছে। সেই সাথে দেখতে পেলাম আমার স্ত্রী, যাকে আমি দেখতে পাই, ঘরে রাখা একটা চেয়ারে বসে আছে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রায় ৩০ সেকেন্ডের মতো তার দিকে তাকিয়ে থাকলাম। এরপর আর কিছুই সেখানে ছিল না। ৭ দিনের একটা ভয়ঙ্কর জ্বর এরপর আমাকে কাবু করে ফেলল। সুস্থ হয়ে আমি আবার এলাকার একজন ইমাম সাহেবের কাছে ঘটনাটি বললাম।
উনি সম্পর্কে আমার একজন চাচা হন। উনি আমার ঘরে এসে ছোট একটা মিলাদ পুড়িয়ে দিলেন। তারপর আমি আর কিছু দেখিনি। কিন্তু ওই ঘটনার পর আর একটু বাকি ছিল। আমার স্ত্রী আর বাচ্চাটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য যথাসময়ে ডাক্তার দুবার আমার স্ত্রীকে আল্ট্রাসোনোগ্রাম করতে দিলেন। আমার বাচ্চার সব রিপোর্ট নর্মাল আসলেও বাচ্চা হওয়ার পর আমি দেখতে পাই ওর বাঁ পায়ে কিছু সমস্যা আছে, যার কারণে ও ভালোভাবে হাঁটতে পারে না। ও বেঁচে আছে, এতেই আমরা দুজন খুশি। আমি পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করছি এবং সকল লিসেনারের কাছে আমার মেয়েটার জন্য দোয়া চাইছি। আমাদের জীবনে এখন সব কিছুই ঠিক আছে, কিন্তু হঠাৎ এখনও রাতে ঘুম ভেঙে যায়। আমি দেখতে পাই কালো একটা ছায়ামূর্তি আমার ঘরের ভেতর হেঁটে বেড়াচ্ছে। এটাই ছিল ঘটনা। একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনা শুরু করবেন। এবং যিনি এখন ঘটনা বলতে আসছেন তার নাম জয় এবং তিনিও কক্সবাজারেরই একজন। আপনার ঘটনাটা আমরা একটু শুনে আসব। হাই লিসনার, কক্সবাজারেই থাকি, তো সঙ্গত কারণে আমি আমার ঠিকানাটা বলছি না ভাই, সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা আসলে ঘটনা শুরু হওয়ার আগে একটু কথা বলে রাখি। যে ঘটনাটা আমি বলতে চাচ্ছি, এই ঘটনাটা গত 10-15 বছর ধরে আমাদের বাসার আশেপাশে অনেককে অনেকভাবে হ্যারাসমেন্ট করছে। অনেকে অনেক এক্সপিরিয়েন্স আছে, আমাদের বাসার আশেপাশে অনেকেই অনেক এক্সপিরিয়েন্স বলতে পারবে। তো আমার জানা এবং আমার ফিল করা ঘটনাগুলো আমি আজকে শেয়ার করছি। পর্বটা শুরু হয়েছিল 2002 সালের দিকে যে কোনো একটা সময়। আমি আর আমার একটা ছোট ভাগিনা ছিল, ওর নাম জাহেদ। দুজনেই খেলছিলাম বাসার পাশেই। হঠাৎ করে দেখতেছিলাম একটা কান্নার সুর ভেসে আসছে আমাদের বাসার পাশ দিয়ে। তো দেখলাম আমাদের একটু ইন্টারেস্টেড হলো আসলে কি ঘটলো ঘটনাটা। দেন আমরা দুজন ওখানে গিয়ে দেখলাম আসলে একটা বাচ্চা মারা গেছে একটা মহিলার। তো বাচ্চাটা মারা যাওয়ার পরে দেখলাম অনেক কান্না করলো। তো মহিলাটা একটু বেশি গরিব ছিল, যার কারণে খবর দাফন কাফনের কোনো ব্যবস্থা না করে মহিলাটা কি করলো, বাচ্চাটাকে একটা ছোট টিনের মধ্যে, তখনকার দিনে ছোট টিন ছিল, বড় বড় টিনের দুধের টিন, তো সেই টিনের মধ্যে লাশটা বাচ্চাটাকে ঘরের ভেতরে ঢুকায়া কি করলো, আমাদের চোখের সামনেই যে ওদের বাসার একটা বাথরুমের পাশে একটা গর্ত করছে। গর্ত করার পরে ওখানে ওকে দাফন করে দিছে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই। আচ্ছা, এরপর থেকে আসলে যে সমস্ত ঘটনাগুলো এর পাশে হয়, সবাই মনে করে এই ঘটনা থেকেই ঘটনাগুলো আসলে উদ্ভব হয়েছে। যেমন কি ঘটনা ঘটে একটু আমরা শুনি। এর কিছুদিন পরে ওই বাড়ির যে প্রধান মালিক আছে, হঠাৎ করে একদিন উনি উধাও হয়ে যায়। যেমন ওকে কেউ খুঁজে পায়, আজ পর্যন্ত উনি এখনও মিসিং। কিছুদিন পরে ওখানে ওদের বাসায় 3টা মহিলা ছিল। 3 জনের মধ্যে প্রথমে 1 জন, এরপর 2 জন, এরপর 3 জন, ক্রমাগত কিছুদিন পর 3 জন পাগল হয়ে গেল ওই একই বাসা আমাদের। তো 3 জন পাগল হওয়ার পরে দেখা গেল একটা কেমন যেন একটা অদ্ভুত ছায়া নাকি ওদের খুব জ্বালাতন করত। এবার আমরা দেখতাম হঠাৎ মেয়েগুলো পাগলের সুরে বলতেছে যে কেউ একজন ওকে মারতে আসছে, থাপ্পড় মারতেছে, চুল ধরে টানতেছে। এই সমস্ত ঘটনাগুলো আসলে মহিলাদের কাছ থেকে আমরা শুনতে পারতাম। তারপর বেসিক্যালি যে সমস্যাটা বেশি হতো, আমাদের আশেপাশে যে বাসাগুলো ছিল তখনকার দিনে টিনের বাসা ছিল। টিনের বাসার ছাদে প্রতি রাতেই কে যেন হাঁটাহাঁটি করতো। এটা প্রত্যেক বাসায় হতো আমাদের আশেপাশে, প্রতি রাতেই হাঁটাহাঁটি হতো। তো একদিন হঠাৎ করে আমার বড় ভাই চিন্তা করলো যে আসলে এটা আমাদের দেখতে হবে, কখন কাহিনীটা কি। হঠাৎ করে একদিন আগে থেকেই করে দেখলো যে এটা দেখতে হবে। তো যখন টিনের চালে আওয়াজ আসবে তখন ভাইয়া বাইরে থেকে দেখবে, এভাবে একটা প্ল্যান করা হয়েছে। হঠাৎ ভাইয়া নাকি নিজেই দেখছে, আমার আব্বু নাকি দেখছে যে সাদা কাপড়ের কেউ একজন চালের উপর হাঁটতেছে। যাকে দেখা গেছে তিনি কেমন ছিলেন? উনি সাদা কাপড়ের একজন বড় বৃদ্ধা মানুষ, এরকম পুরা সাদা। তারপর সুমন ভাই, ওই মহিলা 3 জন পাগল হয়ে অনেক ধরনের পাগলামি করত। বিশেষ করে আপনার রাখাইন টাইপের চেহারা যেগুলো ছিল, রাখাইন বলতে আমাদের উপা রাখাইন, ওই টাইপের যেগুলো আমাদের চেহারায় মুসলিমদের চেহারা ছিল, ওরা একটু বেশি পাকড়াও করত। যারা একটা কাজিন ছিল বাবু, কেউ মাঝে মাঝে দেখলে খুব বেশি পাকড়াও করতো, রাখাইন দেখলেই দেখতে পারতো না। দুজনে হু হু করে রাখাইন দেখলে বকা দিত, রাখাইনরা নাকি ওকে বেশি গলা চেপে ধরতেছে এসে, আরও অনেক কাহিনী। তারপর এর কিছুদিন পর আমার একটা কাজিন আসছে আমাদের বাসায়। তো আসার পরে ওই পাশের যেটা ঘটনা হয়েছে ওখানে গেছে। তখন কিন্তু আমিও ছিলাম পাশে, খেলতেছিলাম। হঠাৎ করে আমার কাজিনটার মুখটা চেপে ধরা হয়েছে। ও অদ্ভুতভাবে চিৎকার দিচ্ছে, ওর শরীর নড়তেছে কিন্তু মুখটা নড়তেছে না, অদ্ভুতভাবে চিৎকার দিচ্ছে। আর আসলে খুব ভয় পেয়ে গেছিলাম। তখন একটু পরে দেখলাম সবাই আসলো, তারপর ওকে একটু বাসায় নিয়ে গেল। তারপর কবিরাজ আসানা হলো। তো কবিরাজ বলল কেউ একজন ওকে মুখটা চেপে ধরেছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এবং তিনি কক্সবাজার মেডিকেল কলেজে আছেন। আমরা তার সাথে এই কক্সবাজারে তাদের যে হস্টেল, আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি লিসেনারদের সাথে, সেটা আমাদের গার্লস হস্টেল রিলেটেড। ওকে, আমরা তাহলে শুনে আসি ঘটনাটি।
জি, ঘটনাটি 2013 সালের। আমি যে হোস্টেলে থাকি সেটা কালোর দোকানে। হোস্টেলটি 7 তলায় এবং আমি 7 তলার টপ ফ্লোর, এবং আমার পাশেই বিশাল ছাদ। আমার রুমটা ছিল ছাদের পাশেই এবং আমার বেডটাও ছিল জানালার পাশেই। রুমে ছিলাম আমরা দুজন, আমি আর আমার রুমমেট। আমি একটা ভীত প্রকৃতির মানুষ, আগের থেকেই বলে রাখি। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল খুব শৌখিন মানুষ, উনি খুব বাগান পছন্দ করেন। আমাদের ছাদটা জুড়ে উনি অনেক গাছ লাগিয়েছেন। তো গাছগুলো যখন আমরা দেখি ভালোই লাগে, কিন্তু রাতে কেন যেন গাছগুলো খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি যখন রাত হয়ে যায় সন্ধ্যার সময় সব জানালা এবং পর্দা সব দিয়ে দিই। সেদিনের ঘটনা যেটা কিছুই হয়নি। ঘুম থেকে উঠে দেখি ধীরে ধীরে বাতাস, খুব ভয় পেয়ে যাই, কি ব্যাপার এত বাতাস কেন। সাথে সাথে তাকিয়ে দেখি আমার জানালাটা খোলা, পুরা জানালাটাই খোলা। চিৎকার করে রুমমেটকে ডাকি, ও তখন ঘুমে। একবার মনে হলো যে হয়তোবা ও রাতে উঠে জানালা খুলে দিয়েছে, কিন্তু পরক্ষণে মনে হলো না, ওটা কখনোই করতে পারে না, কারণ ও জানে আমি ভয় পাই। তারপর আমি ভোরেই আমাদের ওখানে যেই বাড়িওয়ালা থাকেন ওনাকে ইনফর্ম করি ব্যাপারটা। উনি আসেন, এসে আমরা ছাদটা খুলে দিই। আমি ছাদে যাই, ছাদে গিয়ে দেখি আমার সব বই খাতাগুলো ছাদে। আমি বই খাতাগুলো দেখে কেঁদে উঠি, কারণ তার 2 মাস পরে আমার ফার্স্ট প্রফেশনাল এক্সাম। তো বাড়িওয়ালা বলে যে হয়তোবা কোনো চোর এসেছে, কিন্তু আমার কথা হলো যে 7 তলে কীভাবে চোর উঠবে। যাই হোক, আমাদের বাড়িওয়ালা অনেক ভালো মানুষ, উনি আমাদের লোকাল গার্জিয়ান। ওখানে হয়তোবা আমাকে কিছু একটা বুঝ দিয়েছেন চোরের কাহিনী, কিন্তু আমার মন বলছিল না, এটা চোরের কাহিনী না। যাই হোক, যথারীতি আবার জানালা সব চেক করে রাতে ঘুমাই। পরের দিন ঠিক একই ঘটনা, জানালা খুলে যায়, পুরাটা জানালা, এবং বাতাসটা খুব স্বাভাবিক বাতাস কিনা আমি এখনও ফিল করি, কেমন ধীরে ধীরে ঠান্ডা বাতাস। যখনই আপনি মনে করেন তখনই আপনি বাতাসটা ফিল করতে পারেন। বাতাসটা সত্যিই খুব ভয়ানক ছিল। একটা বাতাস আপনি ফিল করতে পারছেন যে এটা আপনার কাছে অস্বাভাবিক লাগছে এবং এটা আপনাকে ভয় ধরিয়ে দিচ্ছে, এবং আপনার মনে হচ্ছে অশুভ কিছু আছে। এবং সেটাও কি এখনও চলছে? না, এখনও না। আমি যে হট সিটে বসে আছি মনে হচ্ছে বাতাসটা এখনও আমাকে খেয়ে যাচ্ছে, এটা আমি এখনও ফিল করি। আচ্ছা, কেন এরকম হয়? ওই বাসায় ওখানে কি কোনো ঘটনা আছে? আমাকে একজন বলেছে ওখানে একটা বরফ কল ছিল, যেখানে একজন শ্রমিক মারা গিয়েছে অস্বাভাবিকভাবে, এবং সেই কারণে আপনি মনে করছেন এই শহরের আনাচে কানাচে হয়তো এই শহরের সৌন্দর্যে অনেকেই আটকে গেছেন। আপনারা যারা এখন নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন তারা নির্বিঘ্নেই ঘুরে বেড়াবেন, কিন্তু এই শহরের আরও অন্যরকম কিছু গল্প আছে। আমরা একটু আমাদের SMS পড়ে আসবো এবং আমাদের SMS-এর পরে আমরা চলে যাব ফেসবুক পোস্টে। প্রীতি আমাদের লিখেছেন 2 বছর পরে তিনি আমাদের সঙ্গে। অ্যান্ড থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ও আচ্ছা, এখনও শেষ হয়নি। আচ্ছা, কি আছে বলেন? এটার কিছুদিন পরের যে কাহিনীটা, যেটা আমাকে এখন আরও বেশি আতঙ্কিত করে। ঘটনাটা হলো, এই ঘটনার পরে আমি ভীষণভাবে ভয় পাই এবং আমি কোনো তাবিজ কবজ এগুলো বিশ্বাস করি না, বাট আমি বাধ্য হয়ে হুজুরকে দেখি একটা কবজ নিই যাতে আমার ভয় না লাগে। এবং আমাদের মেডিকেলে আমাদের ভিতরের রুমে যারা ছিলেন, যারা ফ্ল্যাটমেট ছিলেন, তাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়াতে মেডিকেলে যেটা অটো ভ্যাকেশন বলা হয়, অটো ভ্যাকেশনে তারা বাসায় চলে যায়। এবং আমরা যেহেতু ভয় পেয়েছিলাম, আমি এবং আমার রুমমেট আমরা ভিতরের রুমে চলে আসি। আচ্ছা, কিছুদিন ভিতরের রুমে ছিলাম। ঘটনার পরে এই যে ঘটনাটা এখন বলছি, এটা আমরা ঘুম থেকে উঠি, দুজনেই একসাথে ঘুম থেকে উঠে দেখি যে ওয়ালে কিছু পায়ের ছাপ, এবং সেটা একদম আমাদের মাথার সামনে, আমরা যেখানে মাথা রেখে ঘুমাই সেটার উপরে কিছু পায়ের ছাপ, এবং কিছু পায়ের ছাপ যেটা মাথার উপর থেকে একদম সিলিংয়ে চলে গিয়েছে, আর একটি মাত্র হাতের ছাপ। এতগুলো পায়ের ছাপের মধ্যে একটি মাত্র। পুরো ব্যাপারটা এরকম বোঝা যাচ্ছে যে কেউ একজন হেঁটে উপরে উঠছে, এবং আমরা হাতের ছাপটার সাথে আমাদের ছাপ মিলিয়ে দেখি যে হাতের ছাপটা অনেক ছোট, পায়ের ছাপটা অনেক ছোট, কোনো অ্যাডাল্টের ছাপ না এগুলো। তো ব্যাপারটা ভয় পেয়ে আমরা বাড়িওয়ালাকে ইনফর্ম করি। উনি আবার আসেন যে প্লিজ আসুন দেখে যান, এটা দেখে যাওয়ার মতো একটা জিনিস। উনি আমাদেরকে দেখে আমাদেরকে এটাই বলেছেন যে ভয় পেও না, এটা হয়তোবা তোমরাই পাটা তুলেছিলে সেজন্য। আমি জানি যেখানে পায়ের ছাপগুলো আছে ওখানে আমাদের পা যাওয়া সম্ভব না, একদমই সম্ভব না। ওকে, তো এই হচ্ছে কাহিনী। আমি হাইজু, কক্সবাজার থেকে। আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার খালামণিকে নিয়ে। সেই এরিয়াটা হচ্ছে তাদের একটু গ্রাম পর্যায়ে, কিন্তু তাদের বাসার পরে যে এলাকা সেটা হচ্ছে শুধু পাহাড়। আমার খালামণির পাশের বাসায় মানে একজন মহিলা ছিল, তিনি 3 কি 4 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এই ঘটনাটাও খুব রিসেন্টলি, মানে 2-3 বছরের ভিতরে। তো হয়তো 3-4 মাস পরে বেবিটা মারা যায়। তখন যে এটা ডেলিভারি হয় তখন সেটা আসলে দাফনের কোনো ব্যবস্থা করা হয়নি, তার কাউকে জানায়নি ব্যাপারটা।
ঘরটা। তো সেটা দাফনটা করা হয় আসলে বাড়ির এক কর্নারে, যেটা হচ্ছে আমার খালামণি এরিয়ার খুব পাশে, একেবারে যেটা কিচেন ছিল তার পাশেই। তো আমার খালামণি মানে ঘটনা ঘটে যাওয়ার কেউ জানা ছিল না। তার পরদিন আমার খালামণি যখন কিচেনে রান্না করছিল তখন হঠাৎ একটি গোঙানির আওয়াজ শুনতে পায়। তখন খালামণি অনেকটা বিব্রত হয়ে, তার পরদিন দেখা যায় রাতে একেবারে 2টা-3টার দিকে বাইরের চালের উপরে অনেকটা আওয়াজ হচ্ছে। তখন খালামণি অনেক ঘাবড়ে যায়। তো সেটা কিন্তু কাউকে বলে না, কারণ বাসায় অনেক ছোট বাচ্চারা ছিল। তার পরদিন উনি শুয়েছিলেন, হঠাৎ করে কে জানি তাকে ডাকলো। উনার বাসা থেকে বের হলেন, কিচেনের দিকে যাচ্ছেন। হঠাৎ করে কিচেনে এসে কেমন জানি মনে হলো উনি দাঁড়িয়ে গেলেন। উনি বুঝতে পারলেন উনি বাইরে চলে আসছে। তো এটা ভেবে উনি বাসায় ঢুকে যাবেন। যখন দরজাটা বন্ধ করবেন ঠিক তখনই কেউ জানি ওনার হাতটা ধরে ফেলল। দরজা ভাগ হলেও যদিও খালা ওটা দেখেনি আসলে কি জিনিসটা, তিনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপরে কিছু জানা ছিল না। পরের দিন সকালে ফজরের নামাজের সময় আমার খালা যখন সকালে ঘুম থেকে ওঠে তখন দেখে আমার খালামণি ওখানে পড়ে আছে কিচেনের সামনে। বাট যেটা সবচাইতে ভয়ের ছিল সেটা হচ্ছে আমার খালামণির পুরা শরীরে রক্ত লেগেছিল, মানে কিসে জানি একটা আঁচড় ছিল, পুরা শরীরে রক্ত লেগেছিল। তো তারপরে ওনাকে ওখান থেকে আনা হয়, ডাক্তার দেখানো হয়। ঠিক তখন বলতে পারেন আসলে এটা কি ছিল। এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আরিফুজ্জামানের কাছে। আসসালামু আলাইকুম সুমন ভাই। কক্সবাজারের এটা হচ্ছে কক্সবাজার ঈদগাহের ঘটনা। জি, এটা আমাদের এক এমপিওর সাথে ঘটা ঘটনা। উনি হচ্ছে আমাদের ডিসকা ফার্মাসিউটিক্যালসের একজন এমপিও। উনি একদিন ঘুমিয়ে আছে, তো মাঝরাতে হঠাৎ করে তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উঠতেছে। এমন সময় কি তখন 1:30-2 হবে। তো সেই সময় উনি উঠে ওনার দরজার কাছে গেছেন। দরজার কাছে যাবার পরে দরজা খুলে সামনের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ করে উনি লক্ষ্য করলেন 7-8 ফিট সাদা পাঞ্জাবি, মানে ফুল সাদা ড্রেস, এরকম একটা মানুষ দাড়িওয়ালা। শুধু তাই নয়, তার দাঁতগুলো 1.5-2 ফিট লম্বা, এরকম একজন লোক তার সামনে দাঁড়িয়ে আছে। তো উনি ভাবলেন মাঝরাতে উঠছি, হয়তোবা এই জাতীয় কিছু হবে। চোখ মুছে আবার ভালোভাবে দেখার চেষ্টা করলেন। পরে দেখলেন যে না, সব কিছু ঠিক আছে। শুধু তাই, ওই লোকটার হাতে দড়ি দিয়ে বাঁধা একটা কুকুর ছিল। এটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। তারপরে উনি প্রথমে হ্যালুসিনেশন মনে করে আবার বারবার দেখতে লাগলো। পরবর্তীতে যখন অনুধাবন করতে পারলো যে না, আমি ভুল দেখতেছি না, এমনকি ওখান থেকে একটা গর্জনের সাউন্ড আসতেছিল। এমনকি এক পর্যায়ে যখন উনি বাইরে বেরোবে তখন ওনাকে ডাকা শুরু করছে ওই লোকটা। তো যখন ডাকছে উনি তো চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। তখন ওখানে দরজার সামনে পড়ে আছে। তো যখন জ্ঞান ফিরছে, ফেরার পরে তো বাড়ির সবাই তার পাশে আছে। শুধু তাই নয়, এখনও তার সঙ্গে এরকম ঘটনা ঘটে যে স্বপ্নে তাকে তাড়া করে বেড়ায় সবসময়। আচ্ছা, সেই দিনের ঘটনার পর থেকে এখন পর্যন্ত। আর সুমন ভাই, আরেকটা ছোট্ট ঘটনা ছিল। আমি যেখানে বর্তমান আছি আমার পাশেই, আমি 7 তলা, আমি বাড়িটির নাম বলবো না, তবে এলাকাটার নাম বলবো বাসুন্ধরা। তো পাশেই একটা পরিত্যক্ত জায়গা আছে, ওইখানে এখনও কোনো বিল্ডিং ওঠে নাই। ওই জায়গাটাতে অনেক সময় বাচ্চার কান্না বা অনেকে দেখছে এরকম বাচ্চা, এটা পাওয়া যায় 2টো, 2:30, 3টের দিকে। তো আমিও কিউরিয়াসিটি, আমিও শুনতে পাইছি, বাট আমার ওয়াইফ খুব ভয় পায়। আমি ওকে সান্ত্বনা দিয়ে বলি যে আসলে এটা কোনো বাচ্চার না, হয়তো কুকুর টুকুর টানতিছে। কিন্তু সুমন ভাই, অদ্ভুত ব্যাপার, আমাদের ওই বিল্ডিংয়ে 7 তলাতে আমাদের স্টাফরাও থাকে। তারা উপর থেকে অনেক সময় লক্ষ্য করছে যে এখানে রসটা কোথা থেকে আসে। 7 তলা থেকে কিন্তু নিচের পরিবেশটা মোটামুটি সবই দেখা যায়, কিন্তু কোথাও কোনো কুকুরের বাচ্চা বা মানুষের বাচ্চা কিছুই আমরা কখনো দেখতে পাই না। আমিও আমাদের বারান্দায় দাঁড়িয়ে দেখেছি। শুধু তাই নয়, আমাদের ওই ভবনের অফিসটা অনেক সময় অনেক রাত্রেও এরকম দেখা যায় যে কেউ কলিং বেল দিচ্ছে বা কেউ দরজাটা আটকে দিচ্ছে বাইরে থেকে। আমরা সাথে সাথে বাইরে বের হয়ে চেষ্টা করছি উদ্ধার করার, কিন্তু এখনও কোনো হদিস পাচ্ছি না। এটা আর অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, লিখছেন যেভাবে, আমি সুমন ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার নাম মহসিন, আমি কক্সবাজারের বাসিন্দা, এখন বিদেশে আছি। আমি ভূত এফএমের একজন ফ্যান। আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আজ থেকে পাঠালাম। এটি আমার নিজের সাথে ঘটেছে, তাই ভূত এফএমে শেয়ার করছি। আমি বিশেষ অসুবিধার কারণে নিজে আসতে পারছি না, তাই যদি ভালো লাগে ঘটনাটি তবে পড়ে শোনাবেন। একটি মর্গের গল্প। সঙ্গত কারণে আমি জায়গাটির নাম বলছি না। যাই হোক, ঘটনাটি ঘটে 5 বছর আগে। তখন আমি অতি দরিদ্র থাকার কারণে একটি ছাপাখানায় কাজ করতাম। পড়াশোনার বাইরে নিজের খরচ জোগাতে আমাকে এই কাজটি করতে হতো। আমার কাজ সবসময় থাকতো না। যখন মালিকের কাজের অর্ডার আসতো তখন আমাদের কাজের চাপ থাকতো। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাই।
এমনি একটা সময়ে একদিন আমি মালিকের কাছে হঠাৎ কাজের অর্ডার আসে এবং যথারীতি তিনি আমাদের ডাকেন। আমাদেরকে খুব ভোর থেকেই কাজ করতে হতো, তাই ব্যস্ত থাকতাম। আমার কর্মস্থলে যাওয়ার পথের মধ্যেই একটি মর্গ পড়ে এবং সেটা পেরিয়ে যেতে হয় আমাকে। কিন্তু যেদিন এই ঘটনাটি ঘটে তার আগ পর্যন্ত আমি কোনোদিন মর্গটা নিয়ে দুশ্চিন্তা করি বা ভয় পাইনি। সেদিনও আমি আগের দুদিনের মতোই সকাল 4টের দিকে ঘুম থেকে উঠি আর তাড়াতাড়ি প্রস্তুত হই। তারপরে রওনা হই। আমার বাসা থেকে প্রেসটি মাত্র 10 থেকে 12 মিনিট হাঁটার পথ। পথের দুই ধারে গাছগাছালি ছাওয়া, তাই রাস্তার সামান্য বাতিতে অন্ধকার দূর হতো না। বাহির থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি দ্রুত হাঁটতে থাকি, আশা করছিলাম যে জোরে বৃষ্টি আসবে না। যাই হোক, মেডিকেল কলেজের ছাত্রদের হোস্টেলের একদম পেছন দিকে ছিল একটা সরু রাস্তা ধরে। ততক্ষণে আমি ওই সরু রাস্তাটি হাঁটছি। ডান দিকে তাকাতে দূরে গাছের ফাঁকে ডুমঘরটা আবছা অন্ধকারে দেখতে পেলাম। আমি সবে মাথা ফিরিয়েছি এমন সময় দেখলাম সেটা হচ্ছে খুবই অদ্ভুত একটা ব্যাপার। আবছা অন্ধকারে আমি স্পষ্ট দেখতে পেলাম যে খুব ধবধবে কাপড় জড়ানো একটা কিছু আমার ঠিক সামনে। আমি যে গতিতে হাঁটছিলাম তার ঠিক 2-3 কদম সামনে এই জিনিসটার উপস্থিতি ছিল। তাই ধাক্কা খাওয়া সামলানোর জন্যই কিনা জানি না, আমি ভীষণ চমকে ওঠা সত্ত্বেও কোনো চিৎকার করলাম না। এবং এবার ওই জিনিসটির মাথার দিকে আমার চোখ পড়ে। কি বলবো, এত বিভৎস কোনো মানুষের মুখ হতে পারে, এত ভয়ঙ্কর ফ্যাকাশে একটা অভিব্যক্তি থাকতে পারে, সেটা আমি জীবনেও ভাবিনি। ব্যাপারটি এত ভয়ানক, আমি এই রাস্তাটি দিয়ে অনেক আসা যাওয়া করেছি নিরাপদে, আর সেজন্যই ভয়ের শীর্ষের অনুভূতি আমার পা থেকে শরীর বেয়ে উঠতে লাগলো এবং মনে হতে লাগলো যেন হঠাৎ শূন্যে ভাসতে শুরু করেছি এবং আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান আসে তখন পরের দিন সন্ধে। আমি নিজেকে দেখেছি হাসপাতালের বেডে। ডাক্তার বলেছিল আমার মস্তিষ্কের ভেতর নাকি হেমারেজ হয়েছে এবং আমি এই ঘটনার পর প্রায় সপ্তাহখানেক কোনো কথা বলতে পারছিলাম না, অর্থাৎ আমি বোবা পুরোপুরি। এবং আমার পুরোপুরি সুস্থ হতে অনেক দিন সময় লেগেছে। যারা আমাকে ওখান থেকে উদ্ধার করে পরে, তাদের কাছ থেকে আমি শুনেছি যে আমাকে ওই দিন সকালবেলা তারা মাটিতে শুয়ে থাকতে দেখে এগিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে যায়। ওরা বলছিল যে সকাল হওয়ার সময় ওরা 2-3 জন যাচ্ছিল, হঠাৎ প্রচণ্ড একটা শব্দ শুনতে পায়, ঠিক যেন বাজ পড়ার শব্দ, কিন্তু আসলে সেটা মাটির কাছ থেকে। আমাকে তারা সেখানে আবিষ্কার করে। আজ আরও আশ্চর্যের ব্যাপার যে ওই শব্দটি হবার পর তারা সবাই দেখতে পায় যে একটা তীব্র আলোর বলয় যেন আকাশের দিকে উঠে যাচ্ছে ধীরে ধীরে। ঘটনা যদি এখানে শেষ হতো তাহলে ভালোই হতো, কিন্তু আমি যে জিনিসটি দেখেছিলাম সেটা হয়তো আমার মনেরই ভ্রম ছিল। জিনিসটা আসলেই খুব অদ্ভুত টাইপের ছিল। কিছুদিন পর আমি সুস্থ হয়ে কথাবার্তা থেকে জানতে পারলাম ওই রাতে শহরে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং একটি লোক মারা যায়। সেই নিহত ব্যক্তিকে নিয়েই এই ঘটনা। একটা ট্রাক রাস্তার উপর ওই ব্যক্তিকে চাপা দিয়ে ঘটনাস্থলেই মেরে ফেলে। এবং আশ্চর্যের বিষয় হলো, নিহতের হাতে ধরা ছিল একটি ব্যাগ, যেটা চেষ্টা করেও তার হাত থেকে কেউ নিতে পারছিল না। পরে তার মা আসে যখন, তিনি চেষ্টা করেন, তখন ব্যাগটা আস্তে হাত থেকে খুলে আসে এবং আমার সাথে ঘটা ওই ঘটনার দিন সন্ধ্যায় লোকটির লাশ ওই মর্গেই রাখা ছিল। এই ছিল ঘটনা, এর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। তাসনিয়া, আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আসলে আমার আপুর থেকে শোনা। একজন ব্যাচমেট একটা ভাইয়ার ঘটনা। তো তখন অ্যানাটমি কার্ডের বাইবা ছিল। তো ওই ভাইয়াটা ওই দিন বাসা থেকে হোস্টেলে আসছিলেন। তো হোস্টেলে আসার পথে যখন হোস্টেলে সিঁড়ি দিয়ে উঠবেন, তখন ওই ভাইয়াদেরই আরেকজন ব্যাচমেট উপর থেকে নামছিলেন। তো উনি বলছিলেন যে চল, কালকে তো কার্ডের বাইবা, তুমি কার্ডের ভয় আমরা একটু ডিসেকশনটা দেখে আসি। তো যে ভাই বাসা থেকে এসছিলেন, ভাই বলছেন এখন গতকাল আগামীকালকে তো বাইবা, এখন এই মুহূর্তে তো সন্ধে, এখন তো কখনো ডিসেকশন রুম খুলবে না, তো চল দাদুকে গিয়ে বলে দেখি দাদু খোলা কিনা। তো তারপর ভাইয়াটা আর ওনারা দুজন মিলে ডিসেকশন দাদুর ওখানে গেলেন। তো দাদুকে অনেক বলার পর, দাদুকে কিছু টাকা দেওয়ার পর, তারপর দাদু ডিসেকশন রুমের দরজাটা খুলে দিলেন। তো বললেন যে যদি সিনিয়র স্যার কেউ জানতে পারে তাহলে তো আমার চাকরি চলে যাবে, তো আমি বাইরের দরজাটা বন্ধ করে দিই, মানে কিছুক্ষণ পরে এসে খুলে দিব, তোমরা দুজন ওখানে ভিতরে থাকো। এভাবে বলে তো ওনারা দুজন ফ্রেন্ড ভিতরে ঢুকলেন, লাইট জ্বালালেন, একজন ফ্রেন্ড আরেকজনকে দেখাচ্ছেন। তো আরেকটা যেই ফ্রেন্ডটা গিয়েছিল, তো ফ্রেন্ডরা বলছেন আমি এখনই আসছি, তুই 5 মিনিট থাক। তো এইভাবে বলে
ওই ভাইয়াটা ওনার ফ্রেন্ডটাকে রেখে বেরিয়ে পড়লেন। এখন ওই ভাইয়াটা জানতেন না যে দাদুটা বাইরে দরজা বন্ধ করে দিয়েছে। তো এরপর ওই দাদুটা পরদিন সকালবেলা মনে পড়েছিল, তো তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ডিসেকশনের রুম খুলে এখন দেখলেন যে ওই ভাইয়া নিচে পড়ে আছেন। পাশে ওই ক্যাডেভারটা যেভাবে শোয়ানো ছিল উনি ঠিক নিচে এইভাবে শোয়ানো আছেন। তো উনার মুখে এক ধরনের কাটা দাগ। তো উনি ওখানে সেন্সলেস অবস্থায় ছিলেন। তো পরে ওই ক্যাডেভার বাইভাটা ক্যান্সেল করা হয়, যেহেতু একজন অসুস্থ হয়ে গিয়েছিলেন। তো পরে ওই ভাইয়াটা কোনো স্টুডেন্টকে জানানো হয়নি আসলে ঘটনাটা। তো তারপর সিনিয়র ডক্টররা আর ক্লাসের টিচাররা সবাই মিলে ঘটনাটি জিজ্ঞেস করলেন। তো ভাইয়াটা বললেন যে গতকালকে উনি একটা ভাইয়ার সাথে এসছি। তো দাদু বললেন যে আমি তো ওকে আরেকজনের সাথেই আসতে দেখছি। তো পরে হোস্টেল সুপারভাইজার চেক করে দেখলেন যে যে ভাইয়ার সাথে এসছিলেন বলছিলেন ওই ভাইয়া আসলে হোস্টেলেই ছিল, ওই ভাইয়া ওখানে ছিল না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সুমন ভাই। আমি আজকে আপনাদেরকে আমার সংগ্রহ করা একটা কাহিনী শোনাবো। আমি যেহেতু বিদেশে থাকি, আমার বেশিরভাগ সংগ্রহ করা কাহিনী বিদেশিদেরকে নিয়ে। আমার আজকের কাহিনীটা একটা বিদেশি মহিলাকে নিয়ে। মহিলাটার বয়স 30 উঠছে। উনি একজন সিঙ্গেল মাদার, মানে উনি এবং ওনার ছোট একটা ছেলে ছাড়া আর কেউ ওনাদের সাথে থাকতেন না। মহিলাটি সারাদিন কাজ করতেন, তারপরে বিকাল না হলে সন্ধে হলে উনি ওনার ছেলেকে বেবি সিটারের কাছ থেকে নিয়ে আসতেন। এমন একটি দিনে মহিলাটি বিকালবেলা ওনার ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন। বাসায় ফিরে যথারীতি খাওয়া দাওয়ার পরে উনি ক্লান্ত হয়ে টেলিভিশনের সামনে বসলেন, ওনার ফোনটা পাশে রেখে। এমন সময় ওনার ছোট ছেলে এসে বায়না ধরল যে সে মায়ের ফোনটা নিয়ে খেলবে। ছেলেটার বয়স আনুমানিক 5-6 বছর হবে। মহিলা ছেলেকে ফোন নিয়ে গেম খেলার অনুমতি দিলেন, কিন্তু উনি কড়া করে ছেলেকে নিষেধ করে দিলেন যাতে ছেলে কাউকে কল না করে অথবা কাউকে যেন টেক্সট না করে। ছেলেটি যথারীতি মায়ের ফোন নিয়ে চলে গেল অন্য ঘরে। দেখতে দেখতে রাত হয়ে গেল। যখন রাত প্রায় 12টা, মহিলাটা তন্দ্রার মধ্যে চলে এসেছিল। এর মধ্যে মহিলা হঠাৎ জেগে উঠে টেলিভিশন বন্ধ করে ঘুমানোর কথা চিন্তা করলেন। উনি তখন উঠে এসে ওনার ছেলের ঘরে গেলেন, দেখতে যে ছেলে ঘুমিয়েছে কিনা। এসে দেখলেন যে ছেলে ঘরে নেই। উনি তাড়াতাড়ি ওনার নিজের ঘরে গেলেন, গিয়ে দেখেন যে ছেলে মায়ের বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে, ফোনটা পাশে নিয়ে। মহিলা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর উনি ছেলের হাত থেকে ফোনটা নিয়ে দেখলেন যে ছেলে কি করছিল। তখনই দেখলেন যে বেশ কিছু গেম খোলা ছিল। উনি আস্তে আস্তে সেগুলো বন্ধ করলেন। তারপর দেখলেন যে ছেলে বেশ কিছু ফটো তুলেছে ফোনের ক্যামেরা দিয়ে। এক এক করে ফটোগুলো মহিলা ডিলিট করা শুরু করলেন। ডিলিট করতে করতে হঠাৎ একটা ফটোতে এসে মহিলার চোখ আটকে গেল। ফটোটা ছিল ওনার ঘুমন্ত ছেলের, যেটা অনেক উপর থেকে তোলা হয়েছে। শুধু তাই নয়, ফটোটাতে ওনার ছেলের ছাড়াও আরেকজন বয়স্ক মহিলার অর্ধেক মুখ দেখা যাচ্ছে। এটা দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, কারণ প্রথমত এই বাসায় উনি আর ওনার ছেলে ছাড়া আর কেউ থাকে না। দ্বিতীয়ত, এত উঁচু থেকে কোনো ছবি মানুষের পক্ষে তোলা সম্ভব নয়। তাহলে ওনার ঘুমন্ত ছেলের ফটোটা কে তুলল? উনি তন্ন তন্ন করে বাসা খুঁজলেন। উনি পুলিশে ফোন করলেন। সবাই পুলিশরা এসে ওনার বাসা সার্চ করলেন, কিন্তু কাউকে পাওয়া গেল না। এটাই ছিল আমার কাহিনী। ধন্যবাদ। ডাক্তার এবং তার একদম পড়াশোনার শেষের দিকে তিনি। আমি তানজিনা তুনি। এখানে অবশ্য অনেকে আমাকে 3 নামে চেনে। আমি কক্সবাজার মেডিকেল কলেজ ফাইনাল ইয়ার বলছি। ঘটনাটি আজ থেকে 4 বছর আগে। আমি যখন ফার্স্ট ইয়ারের শেষের দিকে, আমাদের মেডিকেলে 3টা প্রফেশনাল এক্সাম। আমি যখন ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার্থী তখনকার ঘটনা। আমার 3rd টার্মের ঠিক আগ মুহূর্তে আমার আব্বুর অসুস্থতার কারণে আমাকে ক্লাস ছেড়ে সব কিছু ছেড়ে চলে যেতে হয়। প্রায় ঢাকা থাকতে হয় আমার মাসখানেকের ওপরে। এজন্য আমার পড়াশোনায় বেশ অনেকটাই গ্যাপ পড়ে যায়, যার কারণে আমাদের লাস্ট যে টপিকটা ছিল ব্রেইন অ্যান্ড আই, অর্থাৎ মস্তিষ্ক এবং চোখের, তো এটা আমার সম্পূর্ণই পড়া হয় না, বাকি থেকে যায়। যখন আমার বাবার অপারেশনের পরে আমি ব্যাক করি কক্সবাজারে, পরীক্ষার ঠিক আগে আমরা সবাই গ্রুপ স্টাডি করার জন্য ডিসেকশন রুমে বসি। ওখানেই আমরা সব ভিসেরা বা আদার্স ওগুলো আমরা দেখি, ওগুলো নিয়ে নাড়াচাড়া সব কিছু। যেহেতু আমার ওর জিনিসটা একদমই নতুন, আমার এই কিছু ফ্রেন্ড ওরা আমাকে জিনিসটা বুঝিয়ে দেয়, হেল্প করে। ওদের কাছে আমি সত্যি অনেক গ্রেটফুল। ওরা না বুঝালে আসলে সত্যি আমার অনেক গ্যাপ থেকে যেত। তো যাই হোক, পরের সময় এক ফাঁকে আমি দুষ্টুমি করতে করতে আমি একজনকে বলেই ফেলি যে ব্রেনটা দেখতে তো অনেক সুন্দর। জি, তো তখন আমার পাশে যে ফ্রেন্ডটা, সে আমাকে দুষ্টুমি করে ভিজুয়ালাইজ করতে পারছেন জিনিসটা? হ্যাঁ, মানে এখনও মনে পড়ছে যে আমাকে বলছে যে এত সুন্দর লাগছে, তুই খেয়ে ফেল। আমি বললাম তাই, আচ্ছা ঠিক আছে, ভেবে আন আমি খেয়ে দিব। জাস্ট পুরোটাই সম্পূর্ণ ফান। সেদিনের মতো সেদিনেই আমি প্রথম হাত দিয়ে ব্রেন নিজে করে দেখলাম, শিখলাম কিছু টুকটাক জিনিস। খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার, ব্রেনের ব্যাপারগুলো খুবই জটিল। তো একদিনে তো আসলে এই ব্যাপারগুলো হয়তো সম্ভব না, কয়েকবারই ধরতে হয়। কিন্তু সবচেয়ে আমার খারাপ লাগার জায়গাটা হচ্ছে এটা যে আমি যেদিনে এই সন্ধ্যাবেলায়
সেদিন রাতে মানে মানুষের স্বপ্ন তো সাধারণত মনে থাকে না, যা দেখে মানুষ, তো যা দেখলাম সেটা হলো স্বপ্ন। আমি আমার পরিচিত মানুষদেরকেই দেখলাম। মানুষ সবসময় বলে যে স্বপ্ন মানুষ যা নিয়ে চিন্তা করে তারই একটা প্রভাব নাকি মানুষের স্বপ্নে পড়ে সাধারণত। তো আমি অনেক হরিবল স্বপ্ন তো মানুষ দেখি, সেরকমই হয়তো একটা ছিল। কিন্তু কষ্ট হচ্ছে যে আমি যা দেখেছি, আমি যে মানুষগুলোকে দেখেছি তারা আমার খুবই কাছের মানুষ, খুবই পরিচিত মানুষ। এইটা হচ্ছে আসল জায়গা, যে আপনি স্বপ্ন দেখছেন এবং আপনি একে একে সেই মানুষগুলোকে দেখছেন যে মানুষগুলো আপনার কাছের মানুষ এবং যে মানুষগুলো আপনার প্রিয় মানুষ, এবং সেই মানুষগুলো আপনি মানে মাথার খুলি ছাড়া, মানে তারা সম্পূর্ণ সুস্থ, মানে সামনে যখন দেখছি যে হ্যাঁ সব ঠিক, সম্পূর্ণ ঠিক, কিন্তু একটু ভালো করে যখন দেখলাম যে শুধু ক্রেনিয়াল ভল্ট, আমরা দ্যাটস মিন যে মাথার উপরে হাড়টা শুধুমাত্র সেটা নেই, আমার পক্ষে সেটা আর যদি তারা অপরিচিত হতো তাহলে হয়তো বা এতটা কষ্ট বা মানে কষ্টের চেয়েও বেশি যেটা ভয় আমি পেতাম না। আমি সাধারণত ভয় অনেক কম পাই। তারপরে হচ্ছে সেদিনের মতো চলে যায়। এর পরের কথা হচ্ছে যে আমার এই যে ভিতরে একটা ভয় ঢুকে যায়, আমি আর এরপর আসলে নিয়ে আর কখনোই আমি করিনি। পরীক্ষার আগে আমি আর সেটা নিয়ে পড়া হয়নি আমার। তো জাস্ট আমার ভাইবার আগে আমি শুধু দোয়া পড়তাম আল্লাহর কাছে যে এক্সটার্নালের সামনে যখন আমি যাব আমাকে আদার্স সব বলুক, কিন্তু আমাকে যেন ব্রেইন উঠাইতে না বলে। আমার ভিতরে কেন একটা ফোবিয়া ঢুকে গেছে নিজের ভিতরে। তো আমি প্রায় ভোলটাই বসে শুনছিলাম ঘটনাটা, ভাবছিলাম 8-10টা হরিবল স্বপ্নের মতোই মনে হয় এটা আমার লাইফে। কিন্তু দুঃখজনক ব্যাপার সেটাই যে জাস্ট 4th ইয়ারে আমি 3 বছর পার করার পর বাসায় যখন বাসায় ছিলাম, আপনারা অধিকাংশই জানেন যে আদালত একটা খুব ফেমাস একটা অনুষ্ঠান। তো সেখানে একজন নিউরোসার্জন রিস্কের একটা প্রোগ্রাম ছিল, যেখানে সে একজন সাইকো নিউরোসার্জন, যে হচ্ছে ব্রেইন ফ্রাই করে খাওয়াটাই হচ্ছে তার এক ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম। তো এটা আমার ছোট বোন আমার রিবিন, সে খুব দেখে, কিন্তু ও এটাই কখনো এপিসোডটা দেখে না যখন ও রিপিটেড হয়। ও বলে এটা আমার খুব খারাপ লাগে। তো আমি সেদিন ওর সাথে আবদূষণ করে বলি এটা খারাপ লাগার কি আছে, এটা তো সবচেয়ে সুন্দর এপিসোড, মজার এপিসোড। তো কি বলবো আসলে, সেদিনও আসলে আমি কোনো ফান করেই কথাটা বলে ওর সাথে দুষ্টুমি করে আগেইন আমি কথাগুলো আর বলতে চাচ্ছি না। সেম স্বপ্ন আমার সাথে সেদিন রাতেও রিপিট হয়েছে। যতবার আপনি কথাটা উচ্চারণ করেন আমি নিজেও জানি না যেটা আপনি দেখবেন কিছু হবে কিনা, আমার সাথে আদৌ কিছু হবে কিনা। সাজেশন কি, আমি কোনো ব্যাখ্যা জানি না ভাইয়া, আপনি কি কোনো ব্যাখ্যা? আই ডোন্ট নো। মানে ব্যাপারটা হচ্ছে যে এই পর্যন্ত ঠিক আছে যে আপনি হয়তো কোনো জিনিস নিয়ে ডিসকাস করেছেন, সেই জিনিসটা নিয়ে রাতের বেলা হয়তো চিন্তা করার জন্য আপনি সেই জিনিসটা নিয়ে স্বপ্নও দেখতে পারেন, রিপিটেশন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আপনার প্রিয় মানুষগুলোকে খুলি ছাড়া দেখছেন, এটা মানে ভেরি ডিফিকাল্ট। আমি ছোট্ট একটা কথাই সবাইকে বলতে চাচ্ছি যে আমরা জেনে হোক না জেনে হোক, প্রকৃত অপ্রকৃত অতি প্রকৃত যাই হোক না কেন, যে কোনো ঘটনা নিয়ে আমরা যেন কখনো তুচ্ছ-তাচ্ছিল্য বা করি। আমরা যেন যাই আমাদের মুখ থেকে কথাটা বের হয়, আমরা যেন একটু সতর্কতার সাথে একটু সাবধানতার সাথে সকল কথা বলি। কারণ আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের খুব অল্প অল্প জিনিসই আমরা জানি, অনেক জিনিসই আমাদের জানা। আপনি খুব ছোট করে বলেছেন কিন্তু অনেক বড় একটা কথা বলেছেন। আমাদের পরবর্তী ঘটনা আমাদের ফেসবুক পেজে আপনারা অনেকগুলো ভিডিও পাবেন, চলে যান www.facebook.com। আপনি বলুন প্লিজ আপনার ঘটনা। রাহাত, হ্যালো এভরিওয়ান, আমি রাহাত হাসান। আমি যে ঘটনাটি বলছি ভাইয়া, এটা কক্সবাজারের একটি গ্রাম অঞ্চল খুরুশকোল নামে পরিচিত। ওখানে একটি শ্মশান আছে। ঘটনাটি শ্মশানের সাথে রিলেটেড। অ্যাকচুয়ালি আমার একটা বড় ভাইয়ের ঘটনা। তিনি বেসিক্যালি একদম বাইক রাইডার। আমরা তো ওই ভাইয়ার থেকে শুনি ঘটনাটি। ভাইয়ার গার্লফ্রেন্ড থাকে অ্যাকচুয়ালি খুরুশকুলে। তো ভাইয়া একটু ডাউটফুল মানুষ, তো সে প্রচুর পরিমাণে মানে তার গার্লফ্রেন্ডকে স্টিক করে রাখে। তো তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময় তিনি হঠাৎ খেয়াল করেন যে তার গার্লফ্রেন্ড অন্য একজন মানুষের সাথে মানে চলে যাচ্ছে। তো ঠিক সেই মুহূর্তে সেই গার্লফ্রেন্ডের কাছে ফোন দিলে সে বলে যে আমি তো আছি বাসায়। তখন সে বলে না, আমি একটু আগে তোমাকে যেতে দেখেছি। তো বললো আমি তো আমাদের উঠানে আছি, তুমি তাহলে দেখতে পারো। তখন ভাইয়া দূরের থেকে একটু করে মানে ঘরে তো যেতে পারতেছে না, দূরে থেকে একটু করে খেয়াল করছে যে আপু আছে বাসায়। তখন ব্যাক করে দেখতে চাচ্ছে সে, মানে একটু আগে যেটা দেখেছে, মানে ব্যাক করে দেখতে চাচ্ছে ও আসলে কি ঠিক দেখেছে কিনা। শশায় সামনে এসে তাকে একটা মানুষ বাইক দাঁড়া করে ফেলে এবং স্টপ করে তার হাতটা কঠিনভাবে ধরে ফেলে, এবং তার সাউন্ডটা ছিল অনেক উইয়ার্ড। ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে ছিল, স্পষ্ট মনে আছে। এবং তিনি তার হাতটা ছুটায় একটু বাইকটা যখন টান দেয় তখন কঠিনভাবে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, এবং তখন দেখে হু হা করে হাসছে, মানে খুব হরিবলভাবে হাসি দিচ্ছে। দেন সে কোনোভাবে বাইকটা উঠায় টান দেয়। এবং ভাই আমরা যতটুকু জানি বাইক রাইডাররা বলেন যে বাইক থাকা অবস্থায় নাকি কোনো ক্ষতি করা যায় না, কিন্তু সে টান দেওয়ার পরে আরেকটু যাওয়ার পরে তাকে এমনভাবে ধাক্কা দেয় তিনি ছিটকে গিয়ে নদীতে পড়েন। পাশে একটা নদী থাকে, নদীতে গিয়ে পড়ে এবং সে ডিফিকাল্ট হয়।
ওকে, সো আমি আপনার কাছে ঘটনা শুনতে চাইলাম এই জন্যই যে খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমরা এখানে একটু আগে একটা ইমেল পড়লাম, সেখানে একজন ভদ্রলোক বললেন তিনি যার ওয়াইফকে ডাবল দেখেন। একজন পায়ের কাছে বসে থাকেন আর আরেকজন যিনি কিনা পাশেই শুয়ে আছেন উনি বলছেন যে গার্লফ্রেন্ড ভদ্রলোক ঘটনা তাকে ডাবল দেখেছেন, একজন বাসায় এবং একজন শ্মশানের কাছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই শহরে হচ্ছেটা কি তাহলে? কক্সবাজারে আমি একই টাইপ দুটো ঘটনা পেলাম দুজনের কাছ থেকে, এবং একজন বলেছেন তিনি এখন আমাদের এখানে আসতেই পারেননি এবং আসবেন না কেন তার ব্যাখ্যাও তিনি দেননি, কিন্তু ঘটনা বলেছেন তিনি শুনলেই বুঝতে পারবেন, তার মানে তার সাথে তার লাইফে যা হচ্ছে তা ভালো কিছু হচ্ছে না। এবং উনিও বলছেন ঠিক একইভাবে যে ডাবল দেখা। আপনি হোটেলে যারা রয়েছেন এখানে বাড়াতে এসেছেন তারা হয়তো এখন যারা শুয়ে আছেন বা শুয়ে পড়বেন সুর শোনার পরে, তারা যদি দেখে যে আপনার পাশের মানুষটি একজন শুয়ে আছে, একজন আপনার পায়ের কাছে বসে আছে, কেমন লাগবে? উইয়ার্ড ব্যাপারটা খুবই। আপনারা ভাবতে থাকুন এবং চোখ বন্ধ করে ভাবুন কেমন লাগবে। বিশেষ করে যারা কক্সবাজার রয়েছেন ফিল করতে পারবেন জোরে সোরে ভালো মতন। আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি তা আমার বাসায় ঘটে যাওয়া একটি ঘটনা। এটি আমার সাথে এখন থেকে প্রায় 1 বছর আগে ঘটে যায়। ঘটনার আগে আমি আমার বাসা সম্পর্কে একটু বর্ণনা দিয়ে নিতে চাই। আমার বাসাটি একটি সরকারি কোয়ার্টারে, যেটি ব্রিটিশ আমলে নির্মিত। এখানে এর আগেও অনেকে অনেক ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স করেছে, আর এই ঘটনাটা ঘটার আগে আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমন কিছু ঘটে যাবে। ঘটনার দিন প্রতিদিনের মতো আমি পড়াশোনা শেষ করে শুয়ে পড়ি। মাঝে মধ্যেই পড়ালেখার জন্য রাত জাগতে হয়। আর ঠিক তখনই আমি যখন ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ার কয়েক ঘন্টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক 2টা কি 3টা। ঘুম ভেঙে যাওয়ার পর ঘুম আসছিল না, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম। ঠিক এমন সময় দেখি আমার বেডরুমের দরজা দিয়ে যে আমার আব্বু আম্মুর বেডরুম থেকে একটা অবয়ব বের হয়েছে। বিষয়টাকে প্রথমে আমি খুবই নর্মালি নিই যে হতেই পারে হয়তো আব্বু বের হয়েছেন, উনি ওয়াশরুমে যাবেন। বিষয়টা কিছুক্ষণ পরে ঠিক কেমন যেন লাগলো। আমি দেখলাম যে অবয়বটা ঠিক আমার আব্বু আম্মুর বেডরুমের সামনে দাঁড়িয়ে আছে। আমার বেডরুমের দরজা থেকে আব্বু আম্মুর বেডরুমের দরজা স্পষ্ট দেখা যায়, যার কারণে আমি জিম লাইটের আবছা আলোতে দেখতে পাচ্ছিলাম যে ওখানে একজন অবয়ব দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আমি খেয়াল করলাম যে অবয়বটা আস্তে আস্তে কাছে আসছে। আমি চিন্তা করতে লাগলাম যে আমি কি দেখছি। আর কিছুক্ষণ পর আমি জাস্ট খেয়াল করলাম তা হলো অবয়বটা ঠিক নর্মাল, যেমন যদি আমার আব্বুর অবয়ব হতো তাহলে সেটা একটা এজেড মানুষ, লাইক 45 ইয়ার্সের একজন মানুষের যেমন অবয়ব, ঠিক তেমন ছিল না। আমি নোটিস করলাম যে অবয়বটা ছিল একটা টিনেজ অবয়ব, লাইক হয়তো আমার মতো। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম যে অবয়বটা দেখতে অনেকটা আমার মতোই, এমনকি সেই অবয়বটা আমার টি শার্ট পরে আমার সামনে দাঁড়িয়ে আছে। ঘটনাটা দেখার ওই মুহূর্তে আমি ঠিক কী করব আমি বুঝতে পারছিলাম না। আমি প্রথম চিন্তা করলাম যে আমি আমার আম্মুকে ডাকবো। চেষ্টা করলাম কিন্তু মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। আমি চেষ্টা করছিলাম ডাকার জন্য আম্মু আব্বুকে, কিন্তু মুখ থেকে কিছুই বের হচ্ছিল না। তারপর আমি আমার হাত দিয়ে পাশের বেডে ফোনটা নিলাম। ফোন নিয়ে আম্মুর নাম্বারটা ডায়াল করলাম। ডায়াল করার পর আম্মুর বেডরুমে রিংটোন বেজে উঠল। আর ঠিক তখনই আমি দেখছিলাম যে ওই অবয়বটা আস্তে আস্তে সরে যাচ্ছে আর ওয়াশরুমের দিকে সরে যাচ্ছে। আম্মুর রুমের বেডরুমের যখন লাইট অন করা হলো তখন আমি একটু সাহস পেলাম। তখন আমি বিষয়টা জানতে চেষ্টা করলাম যে এতক্ষণ আমি কি দেখছিলাম। তখনই আমি আমার বেডরুম থেকে বের হই, লাইটস অন করি আর ওয়াশরুমের সামনে যাই। আমি যেটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো আমি এখন ওয়াশরুমের ভিতর যাব আর হয়তো দেখব যে ওয়াশরুমের ভেতরে যে গ্রিল আছে গ্রিল বাঁকানো বা দরজা জানালা ভেঙে ফেলা হয়েছে। আমি ভাবতে চাচ্ছিলাম যে জাস্ট এটা একটা নর্মাল একটা অকারেন্স বা চোর এসেছে বাসার মধ্যে। কিন্তু দরজাটা খুলে, ওয়াশরুমের দরজাটা খুলে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম প্রতিদিনের মতো আম্মু যেভাবে দরজা জানালা বন্ধ করে দেয় সবগুলো দরজা জানালা ভিতর থেকে লাগানো। এমনকি আমি টয়লেটের দরজা জানালাও চেক করলাম, কিন্তু সব কিছুই ঠিক করা, এমনকি ভিতরে কিছুই নাই। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি আব্বা আম্মুর রুমে গেলাম, গিয়ে জাস্ট বসে পড়লাম। আব্বা আম্মু আমাকে জিজ্ঞেস করছিল যে কি হয়েছে। আমি আব্বা আম্মুকে বলছিলাম যে আমি কিছু একটা দেখেছি। আর বিষয়টি ঠিক এমন ছিল না যে আমি হঠাৎ দেখেছি আর হঠাৎ আমার চোখের সামনে থেকে চলে গেল। আমি বিষয়টাকে কয়েক মিনিট ধরে লক্ষ্য করছিলাম। আমার সামনে এগিয়ে ওয়াশরুমের দিকে সরে গেল, আর আমি এখন ওয়াশরুমে গিয়ে দেখলাম যেটা কিছুই না। আমার আব্বা আম্মু ওই বাসাটাতে আমার আগে থেকে আছে, আর তাছাড়া গত 20 বছর ধরে আমরা ওই বাসাটাতে আছে। আমার আব্বা আম্মু এর আগে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে, কিন্তু হয়তো আমরা ভয় পাবো বলে আমাদেরকে কিছুই বলেনি। সেই রাতে আব্বা আম্মুকে বলে যে শুয়ে পড়ো, এসব বিষয় ভাবতে হয় না। অনেক সময় হয়তো অনেক রাত করে পড়েছো, এসে হয়তো উল্টাপাল্টা দেখেছো, এটা কিছুই না, শুয়ে পড়ো। ঘটনাটা ওখানেই শেষ হয়ে যেতে পারত,
কিন্তু ঘটনাটা ওখানে শেষ হয় না। তার পরের দিন আম্মা আমাকে হঠাৎ জিজ্ঞেস করে যে তুই গতকালকে রাতে কি করছিলি। আমি বললাম গতকালকে রাতে? আম্মু বলছিল আমাকে যে আমি যখন ফজরের নামাজের জন্য উঠি, ফজরের নামাজ যখন পড়ছিলাম তখন দেখলাম তুই বাসা শুধু হাঁটতেছিস না, তুই কিছুক্ষণ পরে এসে আমার নামাজের পাশে আমি নামাজ পড়ছি আর তুই এখানে এসে হাসতেছিস। এটা কোন ধরনের কথা? তুই উঠছিস ভালো কথা, তুই অজু করে নামাজটা পড়ে নিবি, তা না তুই এখানে হাঁটতেছিস। কথাটা শুনে আমার অনেক কি বলবো আমি বুঝতে পারছিলাম না। আই ওয়াজ লাইক হোয়াট, এটা কোন ধরনের কথা? তারপর আমি তোকে বললাম যে আমি তো গতকালকে রাতে উঠিনি, সো আমি বুঝতে পারছি না ঘটনাটা কিভাবে আর করা যায়, এভাবে কোনো ঘটনাতে হচ্ছে। এটুকুই। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি HR সাকিব, গভর্নমেন্ট সিটি কলেজ, SSC এক্সামিনি 2016। আমার ঘটনাটা আসলে ঘটে আমার 2014 সালের 17ই মে, যখন আমার SSC রেজাল্ট দিয়েছিল। ওদিন আমি চাচার সাথে দেখা করার জন্য রাত আসার সময় প্রায় রাত 1টা থেকে 2টা বেজে গিয়েছিল। তখন আমি চাচার সাথে দেখা করার জন্য আসছিলাম। তো ওই কারণে অবশ্যই যেটা হচ্ছিলাম চাচার বাসায়, এজন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না প্রায় রাত 1টার দিকে। গাড়ি না পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নেই লিং রোড থেকে কালোর দোকান পর্যন্ত হেঁটে আসব। ও ধরনের সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার কারণে আমি হাঁটা শুরু করি। কিছু দূর আসার পর দেখি যে একটা বাস আসতেছে। আমি বাসটাকে সিগন্যাল দিই। সিগন্যাল দেওয়ার পর বাসটা থামাই এবং দেখি যে শুধু অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার ছাড়া পুরো বাসটাই খালি। আমি উঠে পড়ি এবং ওনারা বলতেছে যে ওনারা গ্রেজে যাচ্ছেন, আসলে কোনো ভাড়াদারা না, ওনাকে লিফট দিচ্ছেন। ওজন আমি উঠে পড়ি এবং ড্রাইভারের পাশে সিটে বসে পড়ি। বসে পড়ার পর কিছু গাড়ি চলার পর কৃষি গবেষণা কেন্দ্র যেখানে আছে ওখানে যাওয়ার পর হঠাৎ দেখি যে গাড়ির হেডলাইটের আলোতে দুইজন হুজুর হঠাৎ করে সিগন্যাল নিচ্ছে এবং গাড়ি দাঁড় করানোর জন্য বলতেছেন। আমি বললাম যে ওই ড্রাইভারকে যে হুজুর মানুষ চিনার হতে হবে, চিন্তা করে আমরা দুজনকে তুলে নেওয়ার জন্য গাড়ি দাঁড় করাতে ড্রাইভারকে। এবং ড্রাইভার গাড়ি দাঁড় করান। দাঁড় করানোর পর হুজুর দুজন গাড়িতে উঠে আসেন এবং আমি দেখি যে হুজুর দুজনের কোলের মধ্যে একটা বাচ্চা ছিল, 6 থেকে 7 মাস বয়স হবে। ওনারা উঠা মাত্রই একদম বাসের একদম পিছনে সিটে গিয়ে বসলো। আমরা একটু অবাক হলাম, কারণ অনেকগুলো সিট থাকার পরও কেন ওনারা একদম পেছনের সিটে বসলো। তারপরও ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলেন। বিজিবি ক্যাম্প যখন পার হলো তখন ওনারা দেখলাম যে হঠাৎ করে বাচ্চার কান্না শুরু করলো। আমরা কান্নাটার কারণ খুঁজতে গিয়ে লুকিং গ্লাসে আমরা দুইজন দেখলাম, ড্রাইভার এবং আমি দেখলাম যে বাচ্চাটাকে দুইজন হুজুর মিলে একদম চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আপনি নিজের চোখে দেখেন, নিজের চোখে। এবং তারিখটা বলতে পারবেন আপনি? 2014। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এরপরে আর কোনো কথা হয় না এবং এটা নিয়ে কোনো আলোচনাও চলে না। উনি একদম আমি কয়েকবার যখন এই ঘটনাটা জমা বসে শুনছিলাম তখনও কয়েকবার জিজ্ঞেস করেছি যে আমি শিওর, উনি বলেছেন আমি শিওর। চলে যাই। আপনার নামটা বলবেন আপনি একটু প্লিজ, আপনার নামটা বলবেন। তারপর আমি বাপ, কক্সবাজার কমার্স কলেজ থেকে বলছি। আমার ভাইয়া সুমন ভাইয়া, আমার হিস্টোরিটা হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মিলে, সেটা আমার সাথেই হয়েছিল। আমরা দুজন বিচের পাড়েই বসেছিলাম, কিন্তু এক্স্যাক্টলি লোকেশনটা বলবো না কারণ ওটা হচ্ছে একটা জনপ্রিয় প্লেস। তো আমরা যখন বসেছিলাম গল্প করতেছিলাম তখন প্রায় রাত 11:30 কি 12টা। তো হঠাৎ কথা বলার সময় সামনে দেখি যে আমি নিজের চোখে দেখতেছি একটা বেড়াল আমার দিকে প্রায় আমার কাছাকাছি আসতেছে, বাট আমার ফ্রেন্ড দেখতেছে ওটা ময়াল টাইপের কিছু। মুখটা কি জিনিস ভাইয়া, একটু বুঝে মার, এক প্রকার শিয়াল টাইপের প্রজাতি। তো তারপর আমরা দুইজনেই খেয়াল করতেছি, কিন্তু ভাইয়ার সামনে একটা যে হাঁটার একটা রাস্তা আছে, এ পাশ দিয়ে ওই পাশ বেড়ালটা পার হয়ে গেছে, কিন্তু আসলে ওখানে যে ওরকম কোনো হোলই নেই যে পার হয়ে যাবে। আমরা দুইজন এটা ভালোভাবে চেক করে নিলাম, কিন্তু দেখতেছি যে না, ওখানে যাওয়ার কোনো ওয়ে নেই। তারপরও যে ওই পাশ দিয়ে এ পাশে পার হয়ে গেল। তারপর আমরা দুইজনেই খেয়াল করে আসছি যে ওইটাকে ধমক দিচ্ছি, মানে যে চলে যাওয়ার জন্য, বাট দেখতেছি ওইটা আমাদের দিকেই তেড়ে আসতেছে। এরকম করতে করতে এক পর্যায়ে যে দেখি যে মানে আমার প্রায় কাছাকাছি চলে আসছে। পরে আমি ওইটারে দৌড়ানোর জন্য যে সামনেই যাব, অমনিতে আমি হোঁচট খেয়ে ওখানেই পড়ে গেছি। যে আমার লাকটা ভালো ছিল যে আমি যদি ওইটার পিছনে যাইতাম তাহলে আমার হয়তো আজকে ব্যাড লাক হয়ে যেত। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি শুরুতেই বলেছিলাম, কয়েকদিন আগে একটা লেখাও লিখেছিলাম ফেসবুকে, এবং আপনারা যারা ফেসবুকে কানেক্টেড আছেন তারা জানেন যে আমি ফেসবুকে রেগুলার আপনাদেরকে আমি আপনাদের যে সমস্ত ইনবক্স করেন, আমাদেরকে যে সমস্ত টেক্সট পাঠান তার রিপ্লাইও দেই। এবং আমি লিখেছিলাম একটা পোস্টে যে কক্সবাজার শুধু সুন্দরী না, কক্সবাজার ভয়ঙ্কর সুন্দর। আমরা সেটা আজকে হয়তো প্রমাণ পেলেন আপনারা যে কক্সবাজার ভয়ঙ্কর সুন্দর, এবং কক্সবাজারের অনেকগুলো ঘটনা আমরা শুনলাম।
আজকের ঘটনাগুলো যদি আপনাদের গায়ে কাঁটা দিতে বাধ্য করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর কমেন্টে জানাবেন আজকের কোন ঘটনাটা আপনাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আজ রাতে ঘুমানোর আগে একবার চারপাশটা ভালো করে দেখে নেবেন।